রুমার গল্পের আসরে তোমাকে স্বাগত জানাই। আমার আজকের নিবেদন সত্য ঘটনা অবলম্বনে লিখিত একটি গল্প। লিখেছেন দেবিকা চক্রবর্তী। আজকের গল্প বকুল ফুল। তোমার দাসী আনতে যাচ্ছি বলে মাথায় টোপর, গলায় রজনীগন্ধার মালা পরে বাবার পিছনে পিছনে সিঁড়ি দিয়ে নেমে গেল উজান। হাঁটার ভঙ্গিতে শর্মিলার মনে হলো যেন স্কুল ইউনিফর্ম পরে স্কুলে চলেছেন বাবু। সাজ অন্যরকম হলে কি হবে। রাজেন বিপ্লবও, চললাম আন্টি, আমরা তো দাসী এখনো পেলাম না, যদি উজানের শ্বশুরবাড়ির দিকে পেয়ে যাই বলে লাফ দিয়ে নিমেষে উধাও হয়ে গেল। শর্মিলা ঘরে এসে ছড়িয়ে থাকা জিনিসগুলো গোছাতে গোছাতে তাড়া লাগালো বরযাত্রীদের রওনা করানোর জন্য। আজকাল পার্লারে লোক না এলে মেয়েদের সাজপর্ব শেষ হয় না। এসব দিকে শর্মিলা কিছুটা পিছিয়ে, এগিয়েও বলা যায়, কারণ সাজগোজ তার নিতান্তই সাধারণ, আর সেজন্য কারো উপর নির্ভর করতে হয় না তাকে। তাছাড়া ছেলের বিয়েতে মা আর কি সাজগোজ করবে? একটা সাদার লালের কম্বিনেশনের সফট ঢাকাই শাড়ি সে পরে নিয়েছে। সাধারণ ছাপা শাড়ির থেকে ভালো হলো, আর নরম বলে কাজকর্ম করতেও অসুবিধা হবে না। শুধু ছেলের বিয়েতে মাকে যেতে নেই, এই সংস্কার থেকে তাকে কেউ ঠেলে সরাতে পারল না। সকলে রওনা হলে সদর দরজা এঁটে শর্মিলা আবার ঘরের কাজে মন দিল। বিয়ে বাড়ি হলেও আজ বাড়িতে কেউ নেই। শর্মিলার মা, শাশুড়ি মা সকলেরই বয়স হয়েছে, কিন্তু ঈশ্বরের ইচ্ছায় সকলে সুস্থ থাকায় সকলেই গেছে আদরে নাত বউকে সঙ্গে নিয়ে ঘরে আসতে। সকাল হলেই আবার লোকজন, বউবরণ, অতিথি আপ্যায়ন, সব দিকেই শর্মিলাকে চোখ দিতে হয়। বাইরে থেকে আনা কাজের লোকজন কি আর খুঁটিনাটি সব দিক ভেবে কাজ করতে পারে? শর্মিলা খুব গোছানো স্বভাবের বরাবরই। কাল বউ নিয়ে আসতে কটা বাজতে পারে ভাবতে ভাবতে ছেলের বাবা বাড়ি এসে কি পড়বে সেই সব আলনায় বার করে রেখে দিল সে। যেন দুজন অফিস কি স্কুলে গেছে, এই এলো বলে। এবার কাল দিনের বেলা লোকাচারের জিনিসগুলোতে চোখ বুলিয়ে নিয়েই বউয়ের মুখ দেখার গয়নাগুলো জায়গা মতন আছে কিনা দেখতে সে আলমারি খুলল। গয়নার বাক্সে তার নিজেরই বিয়ের গয়না। মেয়ে থাকলে এগুলো কাজে লেগে যেত। এখন এগুলো ছেলের বউকেই দিয়ে দেবে। যদিও তার হাতের কোনো গয়নাই ছেলের বউয়ের হাতের মাপে হয়নি, তাই দুগাছা খিলেন করা চুর গড়িয়ে বউকে আশীর্বাদের জন্য পাঠিয়েছে শর্মিলা। তার নিজের গয়নার শখ মোটেই নেই। সারা বছর গয়নাগুলো ব্যাংকের লকারেই পড়ে থাকে, আর এই বাক্সে ভরা থাকে একটি ছবি। বিয়ে উপলক্ষে গয়নাগুলো তুলে এনে এই বাক্সে রাখা হয়েছে। পরম মমতায় ছবিখানায় হাত বুলিয়ে আবার জায়গা মতো সেটিকে রেখে আলমারি বন্ধ করে চাবিটা গুছিয়ে রাখল। এবার একটু স্নান করবে সে। যা গরম পড়েছে, সারা দিনের কাজে শরীর যেন আনচান করছে। এমন সময় তার মোবাইলখানা বেজে উঠল। নিশ্চয়ই এতক্ষণ আশীর্বাদ সারা হয়ে গেল। সৌজন্য খবর দেবে। বাথরুমে না ঢুকে ফোন ধরল শর্মিলা। শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো, হয়ে গেল আশীর্বাদ? আরে পরে ওসব শুনো, তুমি এখনই তৈরি হয়ে নাও। উজানের গাড়িখানা পাঠিয়ে দিয়েছি তোমাকে নিয়ে আসার জন্যে। এখানে তোমাকে এক্ষুনি একবার আসতেই হবে। সঙ্গে বকুল ফুলের ছবিটা নিও। শর্মিলা ধপ করে বসে পড়ল বিছানায়। রাজপুর থেকে সোনারপুর এইটুকু রাস্তা, কতক্ষণের ব্যাপার? কি এমন হলো যে শর্মিলাকে এক্ষুনি যেতে হবে, যেখানে নাকি ওকে যেতেই নেই? নাকি সব কুসংস্কারের গোড়া ধ্বংস করতে চাইছে সব? এ আবার কেমন মজা? নাকি ভয়ঙ্কর কিছু?
চিন্তার ঝড় শর্মিলাকে আছড়ে মারতে চাইছে যেন। শর্মিলা নিজেকে সংযত রাখার চেষ্টা করল। চাবি খুলে বকুল ফুলের ছবিখানা বার করে হাত ব্যাগে ভরে নিল। মোবাইল আর আলমারির চাবিও কি ভেবে যেন ব্যাগে ভরে নিল। নিচে গাড়ির আওয়াজ, সারাদিনের পরা শাড়িখানা আর অবিন্যস্ত চুলগুলো একটু গুছিয়ে নিয়ে ধীরে নেমে এলো সে। ড্রাইভারকে কোনো প্রশ্ন না করেই গাড়িতে গিয়ে বসল। আধ ঘন্টা লাগলো কি? এসে গেল আলোয় সাজানো ঝকঝকে ভাড়া করা বিয়েবাড়ির সামনে। মেয়ের মা সুনীতি দেবী আর বাবা উদয়বাবুর সঙ্গে সৌজন্য এবং আরও অন্যান্য কয়েকজন যেন তারই অপেক্ষায় ধরফর করছে। শর্মিলা নামতেই, এদিকে আসুন, বিয়েবাড়ির ভিতরের দিকে যেন সকলে দৌড়তে লাগলো। মেয়ের মা সুনীতি দেবী আর বাবা উদয়বাবুর সঙ্গে সৌজন্য এবং অন্যান্য কয়েকজন যেন তারই অপেক্ষায় ধরফর করছে। শর্মিলা নামতেই, এদিকে আসুন বলে বিয়েবাড়ির ভিতরের দিকে যেন সকলে দৌড়তে লাগলো। ঢুকেই বিয়ের মণ্ডপ, বরকনে নেই, লোকজন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পাশেই একটা ঘরে ঢুকতে দেখা গেল কোণে কাঁদছে ফুঁপিয়ে। উজান, উজান কই? প্রায় কোকিয়ে উঠল শর্মিলা। আরে আছে সবাই, কথা শোনো। সৌজন্য কোণের হাতখানা নিয়ে গিয়ে মেলে ধরল শর্মিলার সামনে। একটা বড় লাল জোরুল, জন্মদাগ। শর্মিলাকে সৌজন্য প্রশ্ন করে, দেখো তো, আমাদের বকুল ফুলের হাতে এমনই ছিল না? একগুচ্ছ বকুল ফুল রাখলে যেমন দেখায় তেমন বলে ওর নাম দিয়েছিলে তুমি বকুল ফুল। শর্মিলা কি চোখের পাতা ফেলতে ভুলে গেল? চোখটা কেন এত কড়কড় করছে? অন্যদিকে তাকাতে পারছে না কেন? কনের বাবা মা কেন পাথর হয়ে দাঁড়িয়ে আছে? কতক্ষণ এভাবে কাটলো জানে না কেউ। সৌজন্য এবার শর্মিলাকে ঝাঁকুনি দিতে শর্মিলা কনের মুখের দিকে তাকালো। বকুল ফুল? শর্মিলা আজ কিভাবে চিনবে তাকে? পৃথিবীতে আর কারো এইরকম জন্মদাগ থাকতে পারে না বকুল ফুল ছাড়া। বকুল ফুল যখন জন্মেছিল মাথায় চুলই ছিল না, শুধু ধবধবে গায়ের রং ছিল। একটু একটু করে চুলে যখন মাথাটা ঢেকে যাচ্ছে তখন, হ্যাঁ তখনই 1.5 বছর বয়সে সৌজন্য আর শর্মিলা তিরুপতি বেড়াতে গেল মেয়েকে নিয়ে। সেখানে সকলের ন্যাড়া হচ্ছে দেখে সৌজন্যের খেয়াল হলো সেখানে মেয়ের চুল দেওয়ার। পারলে নিজেই ন্যাড়া হয় আর কি। মা বাবা থাকতে নেহাত ন্যাড়া হতে নেই, তাই পারেনি। কিন্তু মেয়ের মাথায় এমনিতেই কম চুল। তিরুপতির কাছে চুল দিলে মেয়ে একেবারে মেঘ বরণ কেশ পাবে, এই আশায় সেখানেই মেয়ের চুল কাটানোর বায়না ধরল সৌজন্য। শর্মিলা কৌতুক ভরে সৌজন্যের আহ্লাদ দেখে শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। মেয়ের চুল কাটিয়ে পুজো দিয়ে দুজনে মেয়েকে নিয়ে ফেরার ট্রেন ধরল। তখন সৌজন্যর নতুন চাকরি, পয়সা বাঁচাতেই ট্রেনে স্লিপার কামরায় রিজার্ভেশন, 2টো বার্থ রিজার্ভেশন করা, একটায় শর্মিলা মেয়েকে নিয়ে, অন্যটায় সৌজন্য। নিচের 2খানা বার্থ পাশাপাশি পেয়ে খুব নিশ্চিন্ত হলো দুজনেই। কিন্তু সন্ধে থেকে শর্মিলার শরীর খুব খারাপ, বমি হচ্ছে বারবার। সৌজন্য মেয়েকে নিজের কাছে রেখে শর্মিলাকে একলা থাকার ব্যবস্থা করল। সাধারণ যে ওষুধপত্র সঙ্গে ছিল তাতে কাজ হচ্ছে না। সৌজন্যর এই রকম বিপদের সময় যেন এক দেবদূত এসে একটিমাত্র ট্যাবলেট দিয়ে শর্মিলার বমি কমিয়ে দিল। ঘুমিয়ে পড়ল শর্মিলা। সৌজন্য মেয়েকে নিয়ে বসে বসে কখন ঘুমিয়ে পড়েছে জানে না।
হাওড়া স্টেশনে ট্রেন থামতে সৌজন্য ঝেড়ে মেরে উঠে দেখে শর্মিলা তখনও ঘুমিয়ে। শর্মিলাকে নেড়ে নেড়ে তুলে মেয়েকে নিতে গিয়ে সৌজন্য নিজের মাথাটা দুহাতে ধরে বসে পড়ল। আর সেটা দেখে শর্মিলা হঠাৎ টের পেল তার হাত পা মাথা সব আছে, শুধু মেয়েটা নেই। হ্যাঁ, মেয়েটা নেই, বকুল ফুল নেই, দেবদূতও নেই। সব লোকেরা বাক্স প্যাঁটরা নিয়ে নেমে যাচ্ছে, তারা দুজনে কি বোবা হয়ে গেল? মেয়ের মাথায় চুল ছিল না, হাতে দুগাছা সরু গালা ভরা বালা ছিল। হাত থেকে বালা খুলতে গেলে সে হাত শক্ত করে কোকিয়ে উঠত, কেউ খুলতে পারল না সেই বালা জোড়া। আর সেজন্যেই সোনার বালা পরিয়ে নিয়ে যাওয়া ঠিক হবে না জেনেও এই অন্যায় তারা করেছিল। সোনার বালা পরিয়ে বেড়াতে বেরিয়েছিল। আজ এ মেয়ের করতল স্পর্শ করে কি করে চিনবে এ তার বকুল ফুল কিনা? এ মেয়েকে তো ছেলের জন্য নির্বাচন করতে এসে দেখেছে তার এক ঢাল কালো কুচকুচে চুল, মায়াভরা একজোড়া চোখ। প্রায় 1 বছর ধরে চেনা পরিচয়ের মধ্যে চোখ দুটো অন্য কথা বলেনি তো। কিন্তু 1.5 বছরের সেই মেয়েটা একেবারে 21 বছর বাদে সামনে এসে দাঁড়ালে মা যদি না চিনতে পারে তবে কি দোষ হয়? একদিন ঘুমিয়ে পড়ে শর্মিলা দোষ করেছিল, আর চিনতে না পেরে আবার দোষ করছে কি? আস্তে আস্তে কোণের হাতখানা ছেড়ে দিয়ে শর্মিলা সুনীতির হাত ধরল, টেনে আরেক ঘরে নিয়ে গেল। সেখানে উজানের পাশে তার বন্ধুরা, ঠাকুমা, দিদিমা বসে আছে স্থাণুর মতো, হাসি ঠাট্টা উধাও। বলুন, ওকে আপনি কোথায় পেলেন? সুনীতিকে শর্মিলা ঠান্ডা গলায় জিজ্ঞেস করে। ওর ছোটবেলার ছবি আপনাদের কাছে আছে? থাকলে এখনই দেখান, বার্থ সার্টিফিকেট দেখান। শর্মিলার মাথা থেকে প্রায় 21 বছর আগের জমে থাকা রাগ আগুনের মতো বেরিয়ে আসছে। সে আগুনের সামনে দাঁড়িয়ে থাকার সাধ্য নেই কোণের মায়ের। সুনীতি শুরু করল, আপনার কাছে কি প্রমাণ আছে? শর্মিলা নিজের ব্যাগ থেকে ছবি বার করে দেখাতেই শর্মিলার হাত দুটি ধরে সুনীতি বলতে লাগলো, ভাই, আমাকে একটু সময় দিন। আজ অনেক রাত পর্যন্ত লগ্ন থাকলেও বিয়েটা হয়তো হবে না, তাই আমায় একটু সময় দিন। এ তো আমার বাড়ি নয়, ভাড়া বাড়ি, পাশেই আমার নিজের বাড়ি। হতে পারে আমাদের সুলগ্না আপনার হারিয়ে যাওয়া মেয়ে। ওই মেয়েকে আমি গর্ভে ধরিনি, কিন্তু নিজের মেয়ের থেকে কম যত্নে আমি ওকে বড় করিনি। এখন সে স্বাবলম্বী, কিন্তু সে যে এখনো জানে না আমি তার আসল মা নই। বড্ড কষ্ট পাবে মেয়েটা। তাই প্রমাণ সব আনা হোক, সব কথা এখন সবার জানা দরকার। উদয়বাবু তাড়াতাড়ি নিজের বাড়ি থেকে মেয়ের ছোটবেলার একটি ছবি আর মেয়েকে যে সে দত্তক নিয়েছেন তার কাগজপত্র নিয়ে এসে শর্মিলার হাতে দিল। সেই বালাপাড়া দুখানি হাত একটি পুতুলকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। চোখের জল আর বাদ মানে না। তিরুপতির কাছে ভিক্ষা চেয়ে চেয়ে মেয়েকে পায়নি সৌজন্য আর শর্মিলা। তিরুপতি ফিরিয়ে দেননি মেয়েকে, বদলে এক ছেলে এনে দিয়েছিলেন। কিন্তু বকুল ফুল? আনন্দে ছুটে গিয়ে মেয়েকে আমার বকুল ফুল বলে জড়িয়ে ধরে শর্মিলা অঝরে কাঁদতে লাগলো। সুলগ্না ওরফে বকুল ফুল অনেক কেঁদে একটু চুপ করেছিল। শর্মিলাকে এই অবস্থায় দেখে সে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল। ততক্ষণে সুনীতিও কাঁদতে আরম্ভ করেছে। সবাই এক জায়গায় জড়ো হয়ে এক গোলমাল বাঁধিয়ে দিল। কারো চোখে জল,
কারো বিস্ময়, আর বর কনে কিংকর্তব্য বিমূঢ়। সুনীতি আর উদয়কে তাহলে মেয়ের অধিকার ছেড়ে দিতে হবে? উদয় বলতে লাগলো, সত্যি ওর হাত থেকে কেউ বালা খুলতে পারত না, আমরাও পারিনি। ও অনেকটা বড় হতে যখন বুঝলো এ বালা আর পরা যাবে না, ছোট হয়ে গেছে, বালাটা কেটে বার করা হয়েছিল। উদয় বলে যেতে লাগলো, সেদিন ছিল বৃষ্টির রাত। অসুস্থ স্ত্রী সুনীতিকে নিয়ে খুব বিমর্ষ হয়ে বাড়ি ফিরছিলাম, কারণ সেদিন ডাক্তারবাবু একরকম জবাব দিয়ে দিয়েছিলেন সুনীতির ব্যাপারে। 6 মাস আগে আমাদের একমাত্র ছেলেকে আমরা হারিয়েছিলাম নরেন্দ্রপুরে। সে এক দুর্দিন, সেই শোক সুনীতি সামলাতে পারেনি। ডাক্তারবাবুই বলেছিলেন সুনীতিকে বাঁচাতে অন্তত একটি বাচ্চার দরকার। গাড়িতে করে ডাক্তার দেখিয়ে যখন ফিরছিলাম, তখন উল্টো দিক থেকে এক স্কুল ভ্যানের মতন খাঁচা গাড়ি এসে তাদের গাড়ির সামনে থেমে যায়। এক মাঝবয়সী লোক সেটি চালাচ্ছিল, আর তার ভিতরে বসে একটি ছোট্ট মেয়ে তারস্বরে কাঁদছিল। এত বৃষ্টিতে এরকম অদ্ভুত ব্যাপার আমাকে ভাবায়। এমনিতেই রাস্তায় জল জমে থাকায় আমাদের গাড়ি খুব আস্তে আস্তে চালাচ্ছিল ড্রাইভার। খাঁচা গাড়িটি এসে পড়াতে, বিশেষ করে কান্নার আওয়াজে, আমি গাড়ি থেকে নেমে যাই। কি ঘটেছে? বাচ্চাটি কেন কাঁদছে? তখনই সেই লোকটি বলে যে তার মেয়ের মা মারা গেছে, বড্ড অভাব তার, মেয়েটিকে পয়সার বিনিময়ে সে দিয়ে দিতে চায়। সুনীতির অসুস্থতার কথা মাথাতে থাকায় কোনো প্রশ্ন বা জেরা না করেই পয়সার বিনিময়ে মেয়েটিকে নেব বলে কথা দিই। ভ্যান চালক টাকার জন্য তাড়া দিতে সেই রাত্রেই নিজের চেনা উকিল মারফত দত্তক নেওয়ার মোটামুটি প্রয়োজনীয় ব্যবস্থা করিয়ে নিয়ে টাকা দিয়ে দিই তাকে। সুনীতি ধীরে ধীরে সুস্থ হতে থাকে। ছেলের নাম ছিল সুলগ্ন, তাই এই মেয়ের নাম আমরা দিয়েছি সুলগ্না। একটানা কথাগুলো বলে যায় উদয়, কিন্তু নিজের ছেলে সুলগ্নর মুখটা ফিকে হয়ে গিয়েছিল তারও। সুলগ্নাকে ছেড়ে দেওয়ার প্রশ্নে বুকটা মুচড়ে ওঠে তার। সুনীতির দিকে আর তাকাতে পারে না সে। হঠাৎ ঘোর কাটে উদয়ের বাড়িতে আসা এক নিমন্ত্রিতের কথায়। ভাই বোনের বিয়ে হয় না তো, এরা যে তবে ভাই বোন হয়ে গেল সম্পর্কে? ও মা গো, এমন তো গল্পে হয়, সত্যিও ঘটে বুঝি? এবার অবাক করার পালা শর্মিলার। শর্মিলা ঘুরে দাঁড়িয়ে ধীরে ধীরে বলতে থাকে সুনীতির হাত ধরে, দুঃখ করো না ভাই, আমার মেয়ে তোমারই থাকবে। আর আমার ছেলে তোমাদের জামাই না তো, সে যে তোমাদের ছেলে সুলগ্ন। উজার নামটা আমি দিই, আমি ওর গর্ভধারিণী নই। ওকে আমরা যখন পাই তখন ওর 3 কি 3.5 বছর বয়স হবে। একটা ব্যান্ড পার্টির দলের পিছু পিছু হাঁটছিল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে বেরিয়ে সামনের রাস্তাটা ধরে। আমরা স্কুটারে করে মিশন থেকেই ফিরছিলাম। শর্মিলা কথা বলতে বলতে কোথায় হারিয়ে গেল যেন। তাই সৌজন্য বলে যেতে লাগলো, মাঝে মধ্যেই বিকেলে শর্মিলাকে একটু সময় দিতে হতো বকুল ফুলকে হারানোর পর। মিশনের সন্ধ্যারতি দেখতে শর্মিলা ভালোবাসত খুব। সেদিনও ফিরছিলাম, এক ব্যান্ড পার্টির দলের পিছনে বাচ্চাটাকে দেখে স্কুটার থামিয়ে তাকে তার নাম ঠিকানা জিজ্ঞেস করি। নামটুকুই সে বলতে পেরেছিল, ঠিকানা পদবি কিছুটি বলতে পারেনি। তাও নামের উচ্চারণে বুঝতে পারিনি। গলায় রূপোর কবচে নামটা লেখা ছিল বলে বুঝতে পারি। সঙ্গে সঙ্গে আশেপাশে কত খোঁজ করেছি, সন্তান হারানোর ব্যথা তো জানি, কিন্তু কেউ কিছু বলতে পারেনি। এমনিতেই ওদিকটায় একটু ফাঁকা ফাঁকা। আশেপাশে খোঁজ খবরে যখন জানতে পারিনি সুলগ্নর বাবা মার কথা,
পুলিশের কাছে বা অনাথ আশ্রমে যায়নি, ঈশ্বরের দান বলে মানুষ করেছি ওকে। শর্মিলা আবার যেন জ্ঞান ফিরে পেয়ে বলে উঠল, যে যার ছেলে মেয়েকে তো পেলাম, সহোদর নয় এরা। লগ্ন শেষ হতে চলল যে, বিয়ের কাজ শুরু করো তাড়াতাড়ি, সানাই বন্ধ কেন? সবাই তো হই হই করে উঠল একসঙ্গে, ছোটাছুটি। কেঁদে কেঁদে বকুল ফুল ওরফে সুলগ্নার চোখের মেকআপ ধুয়ে মুখ কালো হয়ে উঠেছে। শর্মিলা আঁচড়ে করে মেয়ের মুখ চোখ মুছিয়ে বিয়ের পিঁড়িতে টেনে বসালো। মেয়েকে আশীর্বাদের চুর দুগাছা পরাতে গিয়েই তো এত কাণ্ড। যে কাণ্ডই হোক, শেষ ভালো যার সব ভালো তার। আজকের গল্পটি কেমন লাগলো, তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিও, শেয়ার করে দিও পরিচিত এবং প্রিয়জনদের মধ্যে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। অপেক্ষা করো পরবর্তী গল্পের জন্যে।